দেখো, এই বছরের রেসেলমেনিয়ার জন্য এমনিও যে সব কিছু ভালো হচ্ছিল সেরকম তো না, কিন্তু এরই মধ্যে আরও একটা খারাপ খবর চলে এসেছে, যেটা বলা যেতে পারে এই বছরের রেসেলমেনিয়ার সব থেকে বড় খারাপ খবর। তো কালকের মানডে নাইট রতে আমরা সিএম পাঙ্ক আর রোমান রিংসের মধ্যে একটা ব্রল দেখতে পেয়েছিলাম। এবার সেই ব্রলে একটা মুহূর্তে আমরা দেখেছিলাম যে রোমান রিংসকে সিএম পাঙ্ক তুলে একটা পাওয়ার বোম মেরেছিল, কিন্তু সেইটা করতে গিয়ে সিএম পাঙ্ক হয়ে গেছে ইনজিওর্ড, আর তাকেও এবার রেসেলমেনিয়া থেকে বাইরে বেরিয়ে যেতে হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকাকালীন। মানে প্রথমত তাকে তার চ্যাম্পিয়নশিপও রিলিঙ্কুইশ করতে হবে, আর এখন ট্রিপল এইচও এটা টুইট করে জানিয়ে দিয়েছে যে আমরা আর এই বছরের রেসেলমেনিয়ায় সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিংসের ম্যাচ দেখতে পাবো না, এই ম্যাচটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো একটাই তো রেসেলমেনিয়ার জন্য বড় ম্যাচ ছিল, আর সেই ম্যাচটাও ক্যান্সেল হয়ে গেছে। তো এর থেকে খারাপ খবর আর কী বা হতে পারে। আমিও ভেবেছিলাম ভিডিওটাকে এইভাবে শুরু করব, কিন্তু এই খবরটা পুরোপুরি মিথ্যে বা পুরোপুরি ফেক, আর এইখানে তোমাদের বানানো হয়েছে এপ্রিল ফুল। তো ভয় পেও না, এই ম্যাচটা কোথাও যায়নি, ম্যাচটা হচ্ছে, জাস্ট একটু বোকা বানানো হলো তোমাদের। যাই হোক না কেন, কিন্তু এই কথাটা তো সত্যি যে এই বছরের রেসেলমেনিয়াকে নিয়ে অনেকেই বলছে যে এই বছরের রেসেলমেনিয়ায় নাকি সেরকম হাইপ নেই, এই বছরের রেসেলমেনিয়া থেকে নাকি রেসেলমেনিয়ার মতো ফিল আসছে না। তো আপাতত ডাব্লিউডাব্লিউই এই বছরের রেসেলমেনিয়ার জন্য 12খানা ম্যাচকে অফিসিয়াল করেছে। তো আজকে আমি দেখব যে অ্যাকচুয়ালি কি রেসেলমেনিয়ার জন্য সেরকম হাইপ নেই, বা এই যে 12খানা ম্যাচ অ্যানাউন্স করেছে ডাব্লিউডাব্লিউই, এই 12খানা ম্যাচের অবস্থা কেমন। তো আমি এই 12খানা ম্যাচকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, আর আমি আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের এটা বলার চেষ্টা করব যে আমার মতে এই ম্যাচগুলোর হাইপ কতটা 1 থেকে 10-এর স্কেলে। আর আরেকটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন ওর রেসেলমেনিয়া 17 দিন 13 ঘন্টা 47 মিনিট 45 44 43 42 41 40 সেকেন্ড বাকি আছে। কিন্তু এই ভিডিওটার আমি একটা পার্ট 2 বানাবো যখন রেসেলমেনিয়া আর মাত্র 1 সপ্তাহ বাকি থাকবে। তখন আমি দেখব যে আজকে আমি যেই হাইপটার কথা বলছি সেই হাইপটা সেই সময় বেড়ে যায় নাকি কমে যায়। কিন্তু আপাতত এই ভিডিওতে রেসেলমেনিয়ার 17 দিন আগে অবধি রেসেলমেনিয়ার 12খানা ম্যাচের হাইপ কেমন সেটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করব। তাই ভিডিওটা পুরোটা দেখো, ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর লাস্টে অবশ্যই তোমরা তোমাদের মতামত আমাকে জানিও, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস জেকব ফাটুর আনস্যাংশনড ম্যাচের। এবার এই ম্যাচটা তো ব্রুটাল হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমি শুধু ড্রু ম্যাকেন্টায়ারের কথা ভাবছি যে কোথায় ড্রু ম্যাকেন্টায়ার এই বছরের রেসেলমেনিয়ার মেন ইভেন্টে থাকতে পারতো, সে তার আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে পারতো, কিন্তু সেটা হলো না। আর এই মুহূর্তে তাকে জেকব ফাটুকে ফেস করতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই জেকব ফাটুর জন্য এটা একটা বিশাল বড় অপরচুনিটি, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ারের দিক থেকে দেখতে গেলে ড্রু ম্যাকেন্টায়ারের তো ডাউনগ্রেডই হয়েছে, কিন্তু কিছু করার নেই, কারণ ড্রু ম্যাকেন্টায়ার যেহেতু রেসেলমেনিয়ার পরে তার মুভি শুটিংয়ের জন্য যাচ্ছে, তো এটা তো হওয়ারই ছিল। আর এখন এটা ড্রু ম্যাকেন্টায়ারের ভাগ্য, আর কী বা করা যাবে। কিন্তু এই ম্যাচটার যদি কথা বলা হয়, তো দেখো এই ম্যাচটার প্রথমত যে স্টোরিটা, সেটা তো প্রথমেই একটা ভুল বোঝাবুঝি স্টোরি লাইন, যেখানে জেকব ফাটু ভাবছে যে ড্রু ম্যাকেন্টায়ার তাকে অ্যাটাক করেছিল, কিন্তু ড্রু ম্যাকেন্টায়ার বারবার বলছে যে সে জেকব ফাটুকে অ্যাটাক করেনি। কিন্তু যাই হোক না কেন, অ্যাটাক করেছিল কি করেনি সেটা পরের কথা, কিন্তু এখন এরা দুজন যেভাবে পার্সোনাল হয়েছে, আমরা স্ম্যাকডাউনে বারবারই তাদের মধ্যে ব্রল দেখতে পাচ্ছি। একবার তো তারা দুজনকে উঁচু একটা জায়গা থেকে ফেলে দিয়েছিল, আর তারপরও তাদের মধ্যে ব্রল কন্টিনিউ হচ্ছে। তো তাদের স্টোরি বলতে আমরা শুধু তাদের মধ্যে ব্রলই দেখেছি, যেখানে এটা শুরু হয়েছিল যখন সেই 3 স্টেজেস অফ হেল ম্যাচে জেকব ফাটু ইন্টারফেয়ার করেছিল, আর যার ফলে ড্রু ম্যাকেন্টায়ার চ্যাম্পিয়ন হয়ে গেছিলো, আবার জেকব ফাটুর ফলেই ড্রু ম্যাকেন্টায়ারকে চ্যাম্পিয়নশিপ হারাতে হয়েছিল। তো স্টোরি লাইনটাকে ডাব্লিউডাব্লিউ বিল্ড করার চেষ্টা করেছে, কিন্তু ওই বললাম যে ড্রু ম্যাকেন্টায়ারের যেহেতু একটু এখানে ডাউনগ্রেডই হয়ে গেছে, যেখানে তার মেন ইভেন্টে থাকার কথা ছিল সেখানে তাকে জেকব ফাটুকে ফেস করতে হচ্ছে, তাই এইখানেই ম্যাচের হাইপ অনেকটাই কমে গেছিলো। কিন্তু যদি শুধু এই ম্যাচটার কথা বলা হয়, তবু আমি বলবো যে এই ম্যাচটার জন্য আমি তো অন্তত ইন্টারেস্টেড আছি, আর আমার মনে হয় অনেকেই ইন্টারেস্টেড থাকবে। প্রথম কথা, যেহেতু এটা একটা আনস্যাংশন ম্যাচ, তাই এই ম্যাচে ব্রুটালিটি তো একদম নেক্সট লেভেলের থাকবে। ডাব্লিউডাব্লিউ প্রত্যেকটা ওয়েপেন ব্যবহার করতে দেবে এই ম্যাচে, তো দুজনের অবস্থা তো খারাপ করতে চলেছে। আর আমি অ্যাকচুয়ালি দেখতে চাই যে এই ম্যাচের রেজাল্ট কী হয়, আর এই ম্যাচের শেষে কি অ্যাকচুয়ালি আমরা জানতে এটা পারবো যে অ্যাকচুয়ালি জেকব ফাটুকে কে অ্যাটাক করেছিল। তো সেই কারণে আমি অন্তত এই ম্যাচটার জন্য ইন্টারেস্টেড তো আছি। আর যদি এই ম্যাচের হাইপের কথা বলা হয়, আমি বলবো এই ম্যাচটাকে আমি 10
10-এর মধ্যে 7 তো দিয়েই দেবো হাইপের দিক থেকে দেখতে গেলে। নেক্সট কথা বলা যাক ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ল্যাডার ম্যাচের, যেখানে আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন পেন্টা তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে একটা ল্যাডার ম্যাচে এগেনস্ট রুসেফ, জেডি ম্যাকডোনা, জিভন ইভেন্স অ্যান্ড ড্রাগন লি। এবার এই 5 জনের মধ্যে একটা ল্যাডার ম্যাচ হতে চলেছে। এবার প্রথম কথা হচ্ছে এই ম্যাচটার জন্য ডাব্লিউডাব্লিউই বিন্দু মাত্র কোনো স্টোরি লাইন বিল্ড করেনি। পেনটা বাদে বাকি 4 জন কীভাবে এই ম্যাচটাতে এলো আমরা সেটা কখনো জানতেই পারিনি। ডাব্লিউডাব্লিউ জাস্ট র্যান্ডামলি এই ম্যাচটাকে অ্যানাউন্স করে দিয়েছে, আর এখনও অবধি এই ম্যাচটার কোনো রকম কোনো স্টোরি ডাব্লিউডাব্লিউ দেখায়নি। কিন্তু রেসলমেনিয়ার জন্য এখনও 2 সপ্তাহ বাকি আছে, আর হয়তো এই 2 সপ্তাহে ডাব্লিউডাব্লিউ কোনো একটা স্টোরি বিল্ড করার চেষ্টা করবে, মানে বিল্ডার করবে কি কিছু একটা করার চেষ্টা করবে। আর আমি যেমন বললাম এই ভিডিওর একটা পার্ট 2 আসবে, হয়তো পার্ট 2তে আমি এই ম্যাচটার হাইপ একটু বেশি বলতে পারি যদি ডাব্লিউডাব্লিউ কিছু চেষ্টা করে এই ম্যাচটা একটা স্টোরি আমাদের দেখাতে। কিন্তু আপাতত আমি এই ম্যাচটার জন্য সেরকম খুব একটা হাইপ দেখতে পাচ্ছি না, কারণ যেমন বললাম এই ম্যাচটার কোনো গল্পই আমরা জানি না। কিন্তু তবু যেহেতু এটা একটা ল্যাডার ম্যাচ, আর যেহেতু এই ম্যাচে পেন্টার মতো, জীবন ইভেন্সের মতো, ড্রাগন লিয়ের মতো সুপারস্টাররা আছে, তাছাড়া যেহেতু রুসেভের মতো একজন পাওয়ার হাউসও আছে, আর জাজমেন্টের জেডি ম্যাকডোনাও আছে যে তার শয়তানি বুদ্ধিকে কাজে লাগাতে পারে, তো ম্যাচটা তো ইউনিক হতে চলেছে। আর রেসলমেনিয়ায় ল্যাডার ম্যাচগুলো সবসময় ডাব্লিউডাব্লিউ একটু ক্লাসিক দেওয়ারই চেষ্টা করে, তো সেদিক থেকে দেখতে গেলে তবু আমি বলতে পারি এটা রেসলমেনিয়ার একটা ভালো ম্যাচ হতে পারে। ম্যাচটার জন্য আমি হাইপ একটু হলেও আছি, কিন্তু যেমন বললাম ম্যাচটার কোনো গল্প নেই, তো সেই কারণে যদি ওভারঅল হাইপের কথা বলা হয় আমি আমার হাইপ মিটারে এই ম্যাচটাকে 10-এর মধ্যে শুধুমাত্র 5 নম্বরে দিতে পারবো। 5-এর বেশি আমি অন্তত এই মুহূর্তে দিতে পারছি না। যেমন বললাম যখন এই ভিডিওটার পার্ট 2 আসবে তখন যদি আমি দেখি যে ডাব্লিউডাব্লিউ কিছু চেষ্টা করেছে এই ম্যাচটাকে বিল্ড করার, তখন হয়তো হাইপ মিটারের পয়েন্ট আরও বাড়তে পারে, কিন্তু আপাতত আমি 10-এর মধ্যে 5ই দিতে পারবো এই ম্যাচটাকে। নেক্সট কথা বলা যাক ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেখানে স্যামি জেন তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট ট্রিক উইলিয়ামস। এবার সত্যি কথা বলতে এই ম্যাচটারও সেরকম কোনো গল্প তো আমরা জানি না, কারণ এতদিন ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ ছিল কার্মেলো হেইজের কাছে, ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে হঠাৎ করেই স্যামি জেন নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। তবু যেহেতু স্যামি জেনের সাথে ট্রিক উইলিয়ামসের একটা ছোটোখাটো স্টোরি এর আগে ডাব্লিউডাব্লিউ আমাদের দেখিয়েছে, যেখানে আমরা দেখেছি যে ট্রিক উইলিয়ামস মেন রোস্টারে ডেবিউ করার পর থেকেই স্যামি জেনের পেছনে লেগেছিল, তার সাথে স্যামি জেনের ব্যাক স্টেজে অনেক ছোটোখাটো সেগমেন্ট হতো। আর আমরা দেখেছিলাম যে ট্রিক উইলিয়ামসকে যখন রেসলমেনিয়ায় ম্যাচ দেওয়া হচ্ছিল কিন্তু স্যামি জেন তখনও রেসলমেনিয়ায় কোনো ম্যাচ পায়নি, তখন গিয়ে স্যামি জেন কার্মেলো হেইজের ওপেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। সেখানেও ট্রিক উইলিয়ামসের একটা হাত ছিল, ট্রিক উইলিয়ামস স্যামি জেনকে অ্যাটাক করতে গিয়ে কার্মেলো হেইজকে অ্যাটাক করে দিয়েছিল। তো এই হচ্ছে তাদের মধ্যে স্টোরি। তো ওভারঅল এই ম্যাচটাকেও ডাব্লিউডাব্লিউ সাডেনলি অ্যানাউন্স করে দিয়েছে, মানে স্যামি জেন চ্যাম্পিয়ন হয়ে গেল, ওই দিক থেকে নিক অল্ডিস বলে দিল যে তার সাথে ট্রিক উইলিয়ামসে ম্যাচ হবে রেসলমেনিয়ায়, আর কার্মেলো হেইজ তো মাঝখান থেকে একদম মুছেই গেল। তো প্রথমেই ভেবেছিলাম এই ম্যাচটাকে হয়তো ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করতে পারে, কিন্তু এখন যেহেতু পেন্টার একটা ল্যাডার ম্যাচ ঠিক হয়ে গেছে আমার মনে হয় না এই ম্যাচটাকে ডাব্লিউডাব্লিউ চেঞ্জ করবে বলে। এবার এই ম্যাচে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে স্যামি জেনের ক্যারেক্টারে আমরা একটা ছোটোখাটো চেঞ্জ দেখতে পাচ্ছি, যেখানে দেখে মনে হচ্ছে সে তার একটু হিল সাইড আমাদের দেখানোর চেষ্টা করছে বা তার খুব তাড়াতাড়ি হিল টার্ন হতে পারে। আর ওই দিক থেকে যেহেতু ট্রিক উইলিয়ামসের কাছে অডিয়েন্সের সাপোর্ট আছে, তাই ট্রিক উইলিয়ামসের ফেস টার্নও ডাব্লিউডাব্লিউ করাতে পারে, মানে একটা ম্যাচে ডাবল টার্ন হয়ে যেতে পারে। কিন্তু যেহেতু এই মুহূর্তে ম্যাচটার জন্য সেরকম কোনো স্টোরি এখনও ডাব্লিউডাব্লিউ দেখায়নি, শুধুমাত্র ট্রিক উইলিয়ামস আর স্যামি জেনের ওই ব্যাকস্টেজ সেগমেন্টগুলোকে ব্যবহার করে ম্যাচটাকে বানিয়ে দিয়েছে, তাই আমার কাছে এই ম্যাচটা এখনও অতটা হাইপ গেইন করতে পারেনি। তাই এই ভিডিওতে মানে পার্ট 1-এ অন্তত আমি এই ম্যাচটাকে যদি 10-এর মধ্যে রেট করি হাইপ মিটারে, তাহলে আমি শুধুমাত্র 10-এ 3ই দিতে পারবো, এর বেশি এই মুহূর্তে আমি ম্যাচটাকে দিতে পারছি না। কিন্তু এগেন যখন এই ভিডিওটার পার্ট 2 আমি নিয়ে আসবো তখন যদি ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে আরও কিছু গল্প দেখায় যেটা কিনা এই ম্যাচটার জন্য আমাকে ইন্টারেস্টেড করতে পারে, তাহলে হয়তো আমি আমার পয়েন্ট বাড়াতেও পারি, কিন্তু সেটা পার্ট 2-তে দেখা যাবে। নেক্সট কথা বলা যাক ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচের। এবার প্রথমেই আমি তোমাদের বলে রাখি, যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছো তাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে চ্যাম্পিয়নশিপটার জন্য আমার আর কোনো বিন্দু মাত্র ইন্টারেস্ট বেঁচে নেই, এটা যার কাছেই থাকুক না কেন আই জাস্ট ডোন্ট কেয়ার। কিন্তু যদি আমরা রেসলমেনিয়ায় ম্যাচটার কথা ভাবি তাহলে এখানে একটা ফেটাল 4-ওয়ে ম্যাচ অ্যানাউন্স করা হয়েছে, যেখানে 4টে টিম আছে, বেলি লায়রা ভ্যালকাইরিয়ার টিম, বেলা টুইন্সের টিম, অ্যালেক্সা ব্লিস আর শার্লেট ফ্লেয়ারের টিম, আর ওই দিক থেকে নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ডের টিম। এবার এই মুহূর্তে নায়া জ্যাক্স আর ল্যাস লেজেন্ড চ্যাম্পিয়নও আছে, তো এদের মধ্যেই ডাব্লিউডাব্লিউ গল্পটাকে পুরো ঘুরিয়েছে। আমি বলবো ডাব্লিউডাব্লিউ কিছুটা তো চেষ্টা করেছে, কারণ পুরো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ফিউডই এদের 4 জনের মধ্যেই ঘুরেছে।
তো গল্প তো কিছু না কিছু ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করেছে, কিন্তু ওই যে বললাম এই চ্যাম্পিয়নশিপটারই যেখানে কোনো সেরকম হাইপ বেশি নেই, সেখানে এই ম্যাচটার জন্য কী বা হাইপ বাঁচতে পারে। কিন্তু তবু আমি বলবো এই ম্যাচে কিছু জিনিস দেখার আছে। প্রথম কথা আমি বলতে পারি যে ম্যাচটার জন্য হাইপ না থাকলেও, চ্যাম্পিয়নশিপটার কোনো ভ্যালু না থাকলেও, এই ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে পারে, যেহেতু এই ম্যাচে 4টে টিম ইনভলভ আছে। আর এমনিও শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস, এদের থেকে তো আমরা ভালো ম্যাচ ডেলিভার করেই থাকি। ওই দিক থেকে বেলি, লায়রা ভ্যালকাইরিয়াও আছে। এবার ল্যাস লেজেন্ড আর নায়াজেক্সের কথা আমি বলতে পারছি না, আর বেলা টুইন্স তো অনেকদিন পর ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করেছে, তো তারাও ইনরিংয়ে কেমন কাজ করবে সেই সম্পর্কে আমার এই মুহূর্তে কোনো ধারণা নেই। কিন্তু যেহেতু তারা অনেকদিন পর রিটার্ন করেছে, তাই তাদের একটা হাইপ থাকবে, অনেক পুরনো ফ্যানদেরকে তারা নিয়ে আসবে যারা কিনা শুধুমাত্র নিকি বেলার, ব্রি বেলার জন্য ডাব্লিউডাব্লিউ দেখতো। তো সেই একটা ফ্যাক্টর এই ম্যাচে কাজ করবে। তাছাড়া নায়া জ্যাক্সকে কীভাবে তারা ট্যাকেল করবে সেটা দেখার বিষয় আছে। এছাড়া এই ম্যাচে আমরা কোনো নতুন চ্যাম্পিয়ন দেখতে পাবো কি না সেটাও একটা দেখার বিষয় হবে। তো সব কিছু মিলে আমি বলবো ম্যাচটার জন্য হাইপ হয়তো সেরকম একটা নেই, কিন্তু এই সব ফ্যাক্টর হাইপটাকে কিছুটা বাড়িয়ে দিয়েছে অন্যান্য ম্যাচের তুলনায়। আর ম্যাচটা থেকে আমরা কিছু হলেও এক্সপেক্ট করতে পারি। তাই আমার দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, আমি এই ম্যাচটাকে হাইপ মিটারে দেবো 6.10-এর মধ্যে। হ্যাঁ, অনেকে হয়তো সারপ্রাইজ হচ্ছে যে 6 কী করে দিয়ে দিল, যেখানে স্যামি জেন আর ট্রিক উইলিয়ামসের ম্যাচকে মাত্র 3 দিয়েছে। কিন্তু ওই যে বললাম ওইটা জাস্ট একটা 1-on-1 ম্যাচ, কিন্তু এখানে যেহেতু অনেকে আছে তো ম্যাচটা আমাদের ডিসঅ্যাপয়েন্টেড করবে না, এইটুকু তো আমি ধরে রাখছি। আর ওই বিভিন্ন ফ্যাক্টরের কথা যেগুলো বললাম ওইগুলোর কারণে আমি আমার পয়েন্ট একটু বাড়িয়েছি। আর আপাতত এই ম্যাচটাকে আমি 6 দিচ্ছি 10-এর মধ্যে। কিন্তু দেখা যাক পার্ট 2-তে এই ম্যাচের হাইপ আরও বাড়ে নাকি কমে, সেটা তো পরেই দেখা যাবে। কিন্তু তার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কথা বলা যাক ফিন ব্যালার ভার্সেস ডমিনিক মিস্টিরিওর ম্যাচের। এবার যেমন আমি বলছি, এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এই ম্যাচটার মধ্যে অনেক পোটেনশিয়াল ছিল। যেইভাবে এই ম্যাচটার গল্প শুরু হয়েছে, মানে প্রায় গত 1-2 বছর ধরে আমরা জাজমেন্টের মধ্যে ব্রেকআপ অ্যাঙ্গেল টিজ হতে দেখতে পাচ্ছিলাম, কিন্তু ফাইনালি গিয়ে যখন জাজমেন্টে ব্রেকআপ হলো, যখন ডমিনিক ফিন ব্যালারের উপর টার্ন করলো, তার আগেই আমরা দেখতে পেয়ে গেছিলাম যে ফিন ব্যালার ধীরে ধীরে ফেস টার্ন করা শুরু করে দিয়েছিল। আর আলটিমেটলি যখন ফিন ব্যালারের ফেস টার্ন হলো আর ডমিনিক তার উপর টার্ন করে গেল, তারপর থেকে আমরা আর ফিন ব্যালারকে দেখতেই পাচ্ছি না। মানে আশা তো ছিল যে কিছু না কিছু হবে, কিন্তু আলটিমেটলি আমরা সেইভাবে দেখতে পাইনি। জাস্ট মাঝখানে ফিন ব্যালার তাকে ইন্টারফেয়ার করতে এসেছিল আর জেডি ম্যাকডোনাকে অ্যাটাক করেছিল, কিন্তু সেখানেও পুরো জাজমেন্টে মিলে আর কি ফিন ব্যালারের অবস্থা খারাপ করে দিয়েছিল। তো আলটিমেটলি এই ম্যাচটা যেমন বললাম যে পোটেনশিয়ালটা ছিল, সেই লেভেলে ম্যাচটা এখনও আমার কাছে মানে অতটা হাইপ ক্রিয়েট করতে পারেনি। ফিন ব্যালারের এখানে ডিমন ভার্সনের আসার কথা চলছিল, কিন্তু স্টোরি লাইন যেইভাবে এগোচ্ছে সেটা দেখে ফিন ব্যালারের ডিমন ভার্সন আসবে বলেও আমার মনে হচ্ছে না। ডমিনিককে দেখে মনে হচ্ছে সে নিজের স্টোরি থেকে লিভ মর্গানের স্টোরিতে বেশি ইনভলভ। তো এই সব কিছু মিলে ম্যাচটার যেখানে হয়তো অনেক বেশি হাইপ হতে পারতো, সেখানে হাইপটা এখনও অনেকটাই কম আছে। যেমন বললাম এখনও অনেক অ্যাঙ্গেল ডাব্লিউডাব্লিউ দেখাতে পারতো, কিন্তু সেসব কিছু এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ দেখায়নি। তাই আপাতত যদি হাইপ মিটারে বিচার করতে হয়, আমি এই ম্যাচটাকে শুধুমাত্র 10-এ 4ই দেবো। এবার যেই 2 সপ্তাহ বেঁচে আছে, এই 2 সপ্তাহে যদি ডাব্লিউডাব্লিউ আমাদের কিছু দেখায়, তাদের মধ্যে যদি কোনো ব্রল বা কিছু হয়, বা ফিন ব্যালারের যদি ডিমন ভার্সনের কোনো রকম কোনো হিন্ট আমরা পাই, তাহলে হয়তো এই ম্যাচটার জন্য হাইপ আরও বাড়বে, সেটা পরে দেখা যাবে। কিন্তু আপাতত আমার কাছে ম্যাচটা হাইপ মিটারে জাস্ট 10-এ 4 পাওয়ার মতোই ম্যাচ এই মুহূর্তে দাঁড়িয়ে। নেক্সট কথা বলা যাক ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের, যেখানে আমাদের ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এজে লি তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে এগেনস্ট বেকি লিঞ্চ। এবার আগের ম্যাচটার মতো এই ম্যাচটার কাছেও পোটেনশিয়াল অনেক ছিল, কিন্তু সেই পোটেনশিয়ালের দিক থেকে দেখতে গেলে ম্যাচটা অনেকটাই আন্ডার ডেলিভার করেছে, বা এখনও হাইপ তৈরি করতে সেভাবে সক্ষম হয়নি। তার প্রথম কারণ হচ্ছে আমরা তো বেকি লিঞ্চ আর এজেলির ফিউড সেই রেসেল পালুজার টাইম থেকে দেখে আসছি। যবের থেকে এজেলি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন হয়েছিল, তখন থেকেই সে বেকি লিঞ্চের সাথে ফিউড করে যাচ্ছে। কিন্তু এই ফিউডটার মাঝখানে আমরা দেখেছি যে এজেলি সেইভাবে ডাব্লিউডাব্লিউতে অ্যাপিয়ার করতো না। ফিউডটা মাঝখানে অনেকবারই ভেঙেছে, তার মাঝখানে বেকি লিঞ্চের অন্য গল্প চলেছে। আর আলটিমেটলি যখন এজেলি আর বেকি লিঞ্চের ফিউড শুরু হলো, তখন ডিরেক্ট এই ম্যাচটা রেসেলমেনিয়াতে করানো যেতে পারতো, যেখানে যদি রেসেলমেনিয়ায় গিয়ে এজেলি চ্যাম্পিয়ন হতো, সেটা হয়তো একটা রেসেলমেনিয়া মোমেন্ট হতো, আর সেক্ষেত্রে ম্যাচটার হাইপও হয়তো অনেক বেশি থাকতো। কিন্তু কেন সেটা হয়নি, সেটা আমি তোমাদের এলিমিনেশন চেম্বারের প্রেডিকশন ভিডিওতেই কারণ বলেছিলাম, যে কিভাবে এই ম্যাচে মানে এলিমিনেশন চেম্বারে কেন এজেলি চ্যাম্পিয়নশিপ জিতে গেছিলো। তো সেই সব নিয়ে তো কথা হয়েছে, কিন্তু আপাতত তারপরেও আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়নশিপ জেতার পর আবার বেকি লিঞ্চ মাঝখান থেকে একটু অদৃশ্য হয়ে গেছিলো, তারপর আবার রিসেন্টলি বেকি লিঞ্চ এসে আবার তার আর এজেলির ফিউড কন্টিনিউ হয়েছে। কিন্তু ফিউডটাকে এতটা স্ট্রেচ করে দিয়েছে ডাব্লিউডাব্লিউ, মানে এতটা টেনে দিয়েছে, আর তারপরেও তাদের মধ্যে সেরকম পার্সোনাল কোনো গল্প দেখাচ্ছে না। শুধু এসে দুজনের পেছনে লেগে আছে, এটাই গল্প। বেকি লিঞ্চ যদিও ফিউডটাকে ক্যারি করার চেষ্টা করছে, কিন্তু এজেলির তরফ থেকে আমরা সেরকম কোনো এফোর্ট এখনও অবধি দেখতে পাইনি।
তো আশা করি এজিলি ওই ফিউডটার মধ্যে কিছুটা প্রাণ আনার চেষ্টা করবে পরবর্তীকালে। আর যেই সময়টুকু বেঁচে আছে রেসলমিনিয়ার জন্য, এইখানে তারা দুজন এমন কিছু করবে যার জন্য এই ম্যাচটার জন্য আমরা হাইপ আপ হতে পারি। আর যেমন আমি তোমাদের বলেছিলাম যে এই ম্যাচে একটা স্টিপুলেশন দরকার ছিল, কিন্তু এখন অব্দি ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে কোনো রকম স্টিপুলেশনও অ্যাড করেনি। তো সব কিছু মিলে এই ম্যাচটার মধ্যে পোটেনশিয়াল অনেক ছিল, কিন্তু সেই লেভেলে ম্যাচটার হাইপ এখনও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু তবু বাকি ম্যাচগুলোর থেকে যেহেতু ফিউডটা অনেক দিন ধরে চলছে আর তাদের মধ্যে একটা স্টোরি আছে, তো সেই কারণে আমি তবু বলবো যে ম্যাচটা তবু কিছুটা হাইপ জেনারেট হয়তো করতে পারবে। যারা অন্তত এজেলির ফ্যান্স তারা তো অবশ্যই এই ম্যাচটা দেখবে এজেলির জন্য। তো ওভারঅল মিলে আমি এই ম্যাচটাকে দেবো 5.5 আউট অফ 10 ইন হাইপ মিটার। মানে আমার চোখে আপাতত তো ম্যাচটা 5.5ই ডিজার্ভ করে। পরবর্তীকালে কিছু হলে সেটা পার্ট 2তে দেখা যাবে, যেমন প্রত্যেকবারই বলছি। এবার নেক্সট কথা বলা যাক স্টেফিনি ভ্যাকার ভার্সেস লিভ মর্গানের ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচের। এবার লিভ মর্গান রয়্যাল রাম্বল জিতেছিল, স্টেফিনি ভ্যাকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো তাদের মধ্যে ডাব্লিউডাব্লিউ গল্প দেখানোর চেষ্টা করছে। লিভ মর্গান স্টেফিনি ভ্যাকারকে সিলেক্ট করেছে, তাদের মধ্যে অনেক পার্সোনাল কথাবার্তা হয়েছে, তারা একে অপরকে অপমান করেছে, এটাই হচ্ছে তাদের স্টোরি। আর তাদের মধ্যে বিভিন্ন সময় ব্রল হয়েছে। এর আগে আমরা স্টেফিনি ভ্যাকার ভার্সেস রাকেল রড্রিগুয়েজের মধ্যে একটা ফিউড দেখেছিলাম, সেখান থেকে ফিউডটা ট্রানজিশন হয়েছে লিভ মর্গানের স্টোরিতে। তো এখন এটাই দেখার বিষয় যে লিভ মর্গান যে রেসলমেনিয়াতে কোনো ম্যাচ জেতেই না, সেই রেকর্ডটাকে লিভ মর্গান ভাঙতে পারবে কিনা, আর নতুন চ্যাম্পিয়ন হতে পারবে কিনা স্টেফিনি ভ্যাকারকে হারিয়ে। তাছাড়া স্টেফিনি ভ্যাকারও মাঝখানে অনেক সময় ইনজিওর্ড হয়ে গেছিলো, তাই এই ফিউডটা তো একটুখানি মানে অতটা মাল মশলা অ্যাড করতে পারেনি সেই সময়, কিন্তু তবু তারা চেষ্টা করেছে। আমি বলবো তাদের মধ্যে কিছু ব্যাক স্টেজ সেগমেন্ট হয়েছে যেখানে তারা দুজনকে অপমান করেছে। যেমন বলছি, ডমিনিক তো এই ফিউডটার মাঝখানে অনেক ভালোভাবে ইনভলভ হয়ে গেছে, জাজমেন্টের অ্যাঙ্গেলটা আছে। তো সব কিছু মিলে আমি বলবো ডাব্লিউডাব্লিউ চেষ্টা তো করেছে এই ম্যাচটাকে হাইপ করার, কিন্তু সত্যি বলতে এই ম্যাচটার জন্য আমার মনে হয় না সেরকম কেউ অতটাও হাইপ আপ আছে বলে। কারণ লিভ মর্গান জিতুক বা স্টেফিনি ভ্যাকার জিতুক, চেঞ্জটা কী হবে? চেঞ্জ আলটিমেটলি সেরকম কিছুই হবে না। হ্যাঁ, লিভ মর্গান জিতলে অনেকে হয়তো আনন্দ পাবে, আর যারা স্টেফিনি ভ্যাকারকে হয়তো অতটা পছন্দ করে না তারা ভাববে যে এবার টাইটেলটা চেঞ্জ হওয়া দরকার। আর স্টেফিনি ভ্যাকারের যতদিন টাইটেল রান থাকার কথা ছিল সেটা থেকেছে, এবার লিভ মর্গানকে আবার একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু যেহেতু লিভ মর্গানের আগেও চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাই লিভ মর্গান চ্যাম্পিয়ন হলেও যে সেটা নতুন কিছু হবে সেরকমও না। তো ওভারঅল দেখতে গেলে ম্যাচটা ভালো ম্যাচ হতে পারে, কিন্তু হাইপ সেই অর্থে ম্যাচটার জন্য আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তাই আমি এই ম্যাচটাকে হাইপ মিটারে 10-এর মধ্যে মাত্র 2.5 নাম্বারই দেবো। এর বেশি আমি এই ম্যাচটার হাইপ এই মুহূর্তে তো দেখতে পাচ্ছি না, তাই এই মুহূর্তে আমার কাছে ম্যাচটা 2.5ই ডিজার্ভ করে। এবার নেক্সট কথা বলা যাক আমাদের ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচে, যেটা হবে রিয়া রিপ্লি ভার্সেস জেড কার্গিলের মধ্যে। এবার প্রথম কথা, আমি তো তোমাদের জবে জেড কার্গিল চ্যাম্পিয়ন হয়েছিল তখনই বলে দিয়েছিলাম যে জেড কার্গিল এখনও চ্যাম্পিয়ন মেটেরিয়াল হয়নি, আর সে অ্যাজ আ চ্যাম্পিয়ন সেরকম ভালো কাজ হয়তো করতে পারবে না। ঠিক সেটাই হয়েছে। আর এই ফিউডটারও যদি কথা বলে, গল্পটা কি? গল্পটা হচ্ছে আমি তোর থেকে বেস্ট, আর ও মানে আরেক দিক থেকে জেড কার্গিল বলছে আমি তোর থেকে বেস্ট। রিয়া রিপ্লি বলছে তোর বডিটা শুধু দেখানোর জন্য, আমার বডিতে শক্তি আছে। আর জেড কার্গিল তাকে গালাগালি দিয়ে যাচ্ছে বীজ বলে। তো এই হচ্ছে তাদের মধ্যে গল্প, এটাই চলেছে, এর বেশি কিছু চলেনি। জাস্ট কে কার থেকে বেশি শক্তিমান এইটাই এই পুরো ফিউডটাতে দেখানোর চেষ্টা করছে। আর মাঝখানে শুধু নতুনত্ব বলছে জেড কার্গিলের সাইডে তার দুই সাঙ্গপাঙ্গ চলে এসেছে, মিচেন আর বিফ্যাবের নামে। তো একটা ফ্যাকশন টাইপের তৈরি হয়ে গেছে, আর ওই দিক থেকে রিয়া রিপ্লি একা হয়ে গেছে। এটাই হচ্ছে তাদের মধ্যে গল্প। না তো তাদের মধ্যে ভালো কোনো প্রোমো ব্যাটেল হয়েছে, না তো সেরকম কোনো ফিজিক্যাল অ্যাকশন আমরা তাদের মধ্যে দেখতে পেয়েছি। আর সত্যি কথা বলতে হলেও সেটা যে খুব একটা ইন্টারেস্ট এই ম্যাচটার জন্য আনতে পারতো, আমার সেটা মনে হয় না। আর এই ম্যাচটার জন্য আমার বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নেই। এই ম্যাচে জেড কার্গিল তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিক বা রিয়া রিপ্লি নতুন চ্যাম্পিয়ন হয়ে যাক, তাতে ডাব্লিউডাব্লিউতে কোনো কিছু পরিবর্তন হবে বলে আমার সেটাও মনে হয় না। তো এই ম্যাচটার জন্য আমার এক ফোঁটা হাইপ নেই, অন্তত আমার তো পার্সোনালি একটুও হাইপ নেই। আর এই ম্যাচটার জন্য আমি বিন্দু মাত্র ইন্টারেস্টেড নই। তো এই ম্যাচটাকে যদি হাইপ মিটারের নাম্বার দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো শুধুমাত্র 0.5 আউট অফ 10। হ্যাঁ, এটাই মনে হয় সব থেকে কম হাইপ ম্যাচ আমার জন্য, অন্তত আমার জন্য পার্সোনালি। তোমাদের মত ভিন্ন হতেই পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। কিন্তু আমি পার্সোনালি আপাতত এই সময় দাঁড়িয়ে ম্যাচটাকে 0.5-এর বেশি দিতে পারছি না। পার্ট 2তে যদি আমার মত পাল্টায় তো সেটা দেখা যাবে পরে, কিন্তু আপাতত এই ম্যাচটা 10-এর মধ্যে আমার কাছে শুধুমাত্র 0.5ই ডিজার্ভ করে হাইপ মিটারের রেটিংস অনুসারে। নেক্সট কথা বলা যাক সেথ রলিন্স ভার্সেস গান্থারের ম্যাচের। এবার এই ম্যাচটার কথা আমি কী বলবো, গত রাতেই এই ম্যাচটা অ্যানাউন্স হয়েছে, যেখানে আমরা সেথ রলিন্স ভার্সেস ব্রক লিসনার, সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রিকার, আর ওই দিক থেকে গান্থার ভার্সেস রে মিস্ট্রিও, গান্থার ভার্সেস ব্রক লিসনার এক্সপেক্ট করেছিলাম। কিন্তু আলটিমেটলি দাঁড়ালো কি,
সেথ রলিন্স ভার্সেস গান্থার। এবার পুরো বছরে আমরা সেথ রলিন্সের সাথে ভিশনের ফিউড দেখেছি, যেখানে ব্রন ব্রিকার তাকে বিট্রে করেছিল, তারপর সে ফিরে এসেও পল হেমনের পেছনে লেগেছিল, ভিশনের পেছনে লেগেছিল, আর ওদিক থেকে গান্থার সেই সময় সব ডাব্লিউডাব্লিউ লেজেন্ডদেরকে রিটায়ার করছিল, গোলবার্গকে রিটায়ার করলো, জন সিনাকে রিটায়ার করলো, এজে স্টাইলসকে রিটায়ার করলো, আর তারপর আলটিমেটলি যে দুটো গল্পের মধ্যে কোনো মানে মিলই ছিল না, সেই দুটো গল্পকে ডাব্লিউডাব্লিউ এক করে দিল, আর গান্থার সেথ রলিন্সের এগেনস্টে চলে এলো। এবার কেন সেথ রলিন্সের এগেনস্টে গান্থার এসেছে সেই বিষয়ে তো আমি কালকের ওই রয়েছে রিভিউ ভিডিও, সেখানে একটা কারণ বলেছি, তো তোমরা গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি যে কেন গান্থার সেথ রলিন্সের এগেনস্টে এলো, আর এখানে পল হেমনের কী স্বার্থ আছে বা গান্থার এরপরে কী সুবিধা পেতে পারে, তো সেসব নিয়ে তো আলোচনা হয়েছে। কিন্তু আপাতত যেমন বললাম, গান্থার আর সেথ রলিন্সের মধ্যে কোনো রিলেশন ছিলই না, তো তারা যদি একে অপরের এগেনস্টে আসে, এই ম্যাচটার জন্য হাইপার কী বা জেনারেট হতে পারে। তো ওভারঅল হাইপ মিটারে দেখতে গেলে এই ম্যাচটাকে আমি জাস্ট 2 নাম্বার দেবো 10-এ 2-এর বেশি আমি এই ম্যাচটাকে দিতে পারছি না। 2ও অনেক বেশি দিয়ে দিয়েছি আমি শুধুমাত্র গান্থার আর সেথ রলিন্সকে রেসপেক্ট দেখানোর জন্য, যেহেতু তারা ডাব্লিউডাব্লিউতে বড় নাম, আর যেহেতু গান্থার এত বড় বড় লেজেন্ডদেরকে রিটায়ার করেছে, আর সেও একটা রেসলমেনিয়া ম্যাচ অবশ্যই ডিজার্ভ করতো, সেই রেসপেক্টটা দেখানোর জন্য আমি আপাতত 2 নাম্বার দিয়েছি, যে হ্যাঁ এরা অন্তত রেসলমেনিয়া কিছু না কিছু তো করে দেবে। তো সেই পার্সপেক্টিভ দিয়েই আমি মাত্র 2 নাম্বার দিয়েছি, নাহলে হয়তো এই ম্যাচটাও সেই রিয়া রিপ্লি আর জেট কারগিলের ম্যাচের মতো আরও কম নাম্বারই পেত। কিন্তু আমার কাছে আপাতত এই ম্যাচটার কোনো রকম কোনো হাইপ নেই। এই 2 সপ্তাহে ডাব্লিউডাব্লিউ কী স্টোরি দেখায় সেটা একটা দেখার বিষয় হবে। তার সাথে একটা রিপোর্টও আছে, সেটাও তোমাদের বলে দিই, যেটা হচ্ছে তোমরা যারা ভাবছো যে ব্রন ব্রিকার হয়তো মেডিকেলি ক্লিয়ার হয়নি বলে এই ম্যাচে ব্রন ব্রিকার নেই, তো এখন রিপোর্ট এসেছিলো যে ব্রন ব্রিকার মেডিকেলি ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, সেটা নিয়ে পরে নিউজ ভিডিওতে ভালো করে আলোচনা করবো। আপাতত যেহেতু হাইপের কথা হচ্ছে, আপাতত এই ম্যাচটাকে আমি 10-এর মধ্যে মাত্র 2 নাম্বারই দিতে চলেছি। পার্ট 2-তে যদি হাইপ বাড়ে তখন সেটার কথা পার্ট 2-তে বলবো পরে ভালো করে। নেক্সট কথা বলা যাক ব্রক লেসনার ভার্সেস ওবা ফেমির ম্যাচের। এবার এই একটা ম্যাচ যেটা এই বছরের রেসলমেনিয়াকে ডিফাইন করতে পারে। আর বিশ্বাস করো আমার কথা, রেসলমেনিয়া যেহেতু অনেক ক্যাজুয়াল অডিয়েন্সরাও দেখতে আসে, যারা কিনা সারা বছর ডাব্লিউডাব্লিউ সেইভাবে দেখে না, তারা শুধুমাত্র এই টাইপের ম্যাচের জন্যই রেসলমেনিয়াকে টিউন ইন করে, যে যখন দুইজন হাট্টা কাট্টা পাহাড়ের মতো মানুষ একে অপরের সামনে দাঁড়াবে, তখন তাদের মধ্যে কে জিতবে। আর এই ম্যাচটা সেই লেভেলের অ্যাট্রাকশনকে আনার জন্য একদম পারফেক্ট ম্যাচ। আর তাছাড়াও আমরা যারা ডাব্লিউডাব্লিউ রেগুলার দেখি, তাদের চোখেও আমরা জানি যে ওবা ফেমি এখন কি হতে চলেছে পরবর্তীকালে। আর ব্রক লেসনার তো ডাব্লিউডাব্লিউ এর একজন লিভিং লেজেন্ড, তো ব্রক লেসনারকে নিয়ে তো কোনো সন্দেহই নেই। আর যখন ব্রক লেসনার আর ওবা ফেমি সামনাসামনি দাঁড়ায়, তখন সত্যি দেখে মনে হয় যে এদের দুইজনের টক্কর হলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। আর এই ম্যাচটা রেসলমেনিয়ার মেন ইভেন্টে হওয়াও ডিজার্ভ করে। শুধুমাত্র এই ম্যাচে কোনো টাইটেল ইনভলভ নেই বলে হয়তো এই বছরের ম্যাচটা মেন ইভেন্ট করবে না, কিন্তু যদি করতো তাতেও কোনো সন্দেহ ছিল না যে এই ম্যাচটা অবশ্যই মেন ইভেন্টে থাকার ডিজার্ভ করে। আর সত্যি কথা বলতে এই ম্যাচটায় কে জিতবে সেটাও খুব আনপ্রেডিক্টেবল। এখনই বলা যাচ্ছে না যে 100% ওবা ফেমি জিতে যাবে বা 100% ব্রক লেসনারই জিতে যাবে, যেটা এই ম্যাচটার এক্সাইটমেন্টকে আরও নেক্সট লেভেলে নিয়ে যায়। আর আমার যদি পার্সোনালি কথা বলো, আমি তো এই টাইপের ম্যাচ দেখতে সত্যি খুবই পছন্দ করি। আর আমার কাছে এই মুহূর্তে এই ম্যাচটা হাইপ মিটারে 10/10। আর এই ম্যাচটার জন্য স্টোরিও যেইভাবে ডাব্লিউডাব্লিউ দেখিয়েছে, ওবা ফেমিকে সত্যি একটা রিয়েল থ্রেট হিসেবে ডাব্লিউডাব্লিউ দেখিয়েছে, যেখানে ওবা ফেমি ব্রক লেসনারকে তুলে ফেলে দিচ্ছে, তার বুকে পা দিয়ে দিচ্ছে, ব্রক লেসনার কোনো চান্স পাচ্ছে না। আর যখন আলটিমেটলি ব্রক লেসনার তৈরি হয়ে আসছে, তখন তাদের দুজনকে মারপিট করতে দেওয়া হচ্ছে না। মানে এই ছোটো ছোটো জিনিসগুলো, মানে খুব একটা বড় কিছু ডাব্লিউডাব্লিউ দেখায়নি, কিন্তু তবু এই ম্যাচটায় ওবা ফেমিকে একটা নেক্সট লেভেল মনস্টার বানিয়ে দিয়েছে, মানে এই পুরো ফিউডটাতে বা স্টোরি লাইনটায়। আর ব্রক লেসনারকে তো আমরা সবাই চিনি এত বছর ধরে। তো এই ম্যাচটার জন্য আমি অ্যাকচুয়ালি সব থেকে বেশি এক্সাইটেড আছি। আর আমি দেখতে চাই যে এই ম্যাচে যখন ব্রক লেসনার আর ওবা ফেমির মধ্যে ফাইট হবে, তখন অ্যাকচুয়ালি শেষ হাসিটা কে হাসে। তাই আমার চোখে এই ম্যাচটা হাইপ মিটারে 10/10 ডিজার্ভ করে। আমি তো পুরো 10-এ 10 দিয়ে দিয়েছি, আর এই ম্যাচটার জন্যই আমি সব থেকে বেশি হাইপ আপও আছি। তো দেখা যাক পার্ট 2-তে আমার এই ম্যাচটার জন্য হাইপ কমে কিনা, কারণ বাড়ার তো আর কোনো চান্স নেই, কিন্তু কমতেই পারে, কিন্তু আমার মনে হয় না কমবে বলে। তবু দেখা যাক, যদি কমে সেটা নিয়ে তো পার্ট 2-তে আলোচনা করবোই। এবার কথা বলা যাক আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচের। এবার এই ম্যাচটা এই বছরের রেসলমেনিয়া নাইট 1-কে সম্ভবত মেন ইভেন্ট করতে চলেছে। আর অ্যাকচুয়ালি এই ম্যাচটাকেও ডাব্লিউডাব্লিউ সেইভাবেই বিল্ড করেছে। শুধুমাত্র এখনও অবধি এই ম্যাচটায় কোনো স্টিপুলেশন অ্যাড করেনি বলে আমি নাম্বার হয়তো একটু কাটবো, কিন্তু তার ছাড়া এই ম্যাচে যা যা করেছে সব কিছু পারফেক্ট ছিল।
প্রথমত র্যান্ডি অর্টনের হিল টার্ন হয়েছে, সেটা দেখতে ভালো লেগেছে। তাছাড়া কোডি রোডস যেহেতু হঠাৎ করেই ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাই নেগেটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়েছে, সেই নিয়ে তো আমরা আলোচনা করেছি। কিন্তু অন্তত ম্যাচটাকে নিয়ে কথা হয়েছে, সেটাই এই ম্যাচের হাইপকে আরও অনেক বাড়িয়ে দিয়েছে। তার মাঝখানে ডাব্লিউডাব্লিউ আরেকটা যে ছোটো মিস্টিরিয়াস স্টোরি লাইন চালাচ্ছে, যে র্যান্ডি অর্টন ফোনে কার সাথে কথা বলছে, সেইটা এই ম্যাচের হাইপকে আরও বেশি বাড়াতে সাহায্য করেছে। এবার এই ফোনের পেছনে কে থাকবে সেই নিয়েও আমি আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে, তো সেগুলো গিয়ে তোমরা চেক আউট করতে পারো। আর সেটা ছাড়াও এই ম্যাচটাও খুব আনপ্রেডিক্টেবল হতে চলেছে, কারণ র্যান্ডি অর্টন হিল টার্ন করার পরেই হেরে যাবে সেটাও আমরা কেউ ভাবতে পারছি না। আবার কোডি রোডসের রেকর্ডটা আমরা জানি, কোডি রোডসকেও ডাব্লিউডাব্লিউতে হারানো খুব একটা সহজ ব্যাপার না। সেদিক থেকে দেখতে গেলে ম্যাচটা আনপ্রেডিক্টেবলও আছে। আর এই ম্যাচটা যেহেতু রেসলমেনিয়ার মেন ইভেন্ট, এই ম্যাচটাকে তো ডাব্লিউডাব্লিউ অবশ্যই ভালো করেই বিল্ড করার চেষ্টা করছে। তো এরকম বিভিন্ন ফ্যাক্টর এই ম্যাচটার হাইপকে অনেকটাই বাড়িয়ে রেখেছে অলরেডি। তাই এই ম্যাচটাকে যদি হাইপ মিটারে নাম্বার দিতে হয়, এই ম্যাচটাকে আমি দেবো 10-এ 8 নাম্বার। 8 তো সলিড 8 নাম্বার এই মুহূর্তে ম্যাচটা ডিজার্ভ করে। শুধুমাত্র এখনও কিছু ছোট ছোট জায়গা আছে যেখানে কিনা কোডি রোডস এরপর কী করবে সেটা দেখার বিষয় হবে। র্যান্ডি অর্টনকে কে ফোনে কথা বলছে র্যান্ডি অর্টনের সাথে, বা র্যান্ডি অর্টন কার সাথে কথা বলছে, সেটা যদি রেসলমেনিয়ার আগে রিভিল করে, হয়তো সেটা এই ম্যাচটার হাইপকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে। বা এটা যদি সারপ্রাইজও ডাব্লিউডাব্লিউ রাখতে চায়, তো সেটাও এই ম্যাচটার হাইপকে বাড়াতে সাহায্য করবে। তাই আপাতত এই সময় দাঁড়িয়ে আমি 10-এ 8 দিচ্ছি। পরবর্তীকালে পার্ট 2-তে এই ম্যাচটার হাইপ বাড়তেও পারে, আবার কমতেও পারে যদি ডাব্লিউডাব্লিউ এখান থেকে কিছু ভুল কাজ করে ফেলে। তো কারণ ট্রিপল এইচকে তো কোনো ভরসা নেই। কিন্তু যাই হোক না কেন, এবার ফাইনালি কথা বলা যাক রোমান রেইন্স ভার্সেস CM পাঙ্কের ম্যাচের, যেটা সম্ভবত এই বছরের নাইট 2 এর মেন ইভেন্ট হতে চলেছে। আর এই ম্যাচটা হতে চলেছে ফর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এবার এই ম্যাচটা তো মানে রোমান রেইন্স রয়্যাল রাম্বল জেতার পর থেকে যখন সে CM পাঙ্ককে চুজ করেছিল, সেই দিনে তাদের যে প্রোমো ব্যাটেলটা হয়েছিল, সেখান থেকে এই ম্যাচটার জন্য সব থেকে বেশি হাইপ ছিল। সবাই বলছিল এই ম্যাচটার উপরেই রেসলমেনিয়া দাঁড়িয়ে আছে। আর প্রথম কয়েক সপ্তাহে সেটাই ছিল, যতক্ষণ না কোডি রোডস, র্যান্ডি অর্টন আর ওইদিক থেকে ব্রক লেসনার, ওবাফেমির ম্যাচগুলো অ্যানাউন্স হয়েছিল, ততক্ষণ এইটাই রেসলমেনিয়ার সব থেকে বড় ম্যাচ ছিল। আর এখনও অবধি আমি বলবো যে ডাব্লিউডাব্লিউ একটু তো ডাউনগ্রেড হয়েছে স্টোরি লাইনটায়, কারণ সেই প্রোমোটার পর থেকে আমরা তাদের মধ্যে সেরকম ইন্টেন্স কোনো প্রোমো দেখতে পাইনি। কিন্তু রিসেন্টলি তাদের মধ্যে আবার ব্রল হয়েছে। আর যেইভাবে রোমান রেইন্স এই স্টোরি লাইনটায় ইনভলভ হয়েছে, যেইভাবে তাদের মধ্যে সোশ্যাল মিডিয়াতেও আর কি যুদ্ধ চলছে, কারণ রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল। কারণ এই যে বললাম না, CM পাঙ্ক রতে রোমান রেইন্সকে অ্যাটাক করেছিল, তো রোমান রেইন্সের তো অবস্থা খারাপ হয়ে গেছিলো। কিন্তু CM পাঙ্ক রোমান রেইন্সের একজন ফ্যানের সাথে একটু ভুলভাল আর্গুমেন্টে জড়িয়ে গেছিলো। কারণ তার ফ্যান, মানে রোমান রেইন্সের যেহেতু ফ্যান, সে রোমান রেইন্সকে সাপোর্ট করছিল আর CM পাঙ্ককে অপমান করছিল। আর সেই সময় CM পাঙ্ক অনেক ভুলভাল ইঙ্গিত করেছে ওই ফ্যানটার দিকে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তাকে একটু গালাগালিও দিয়েছে, অনেক কিছু করেছে। তো এই ভিডিওটা যখন মানে এক্সে ভাইরাল হয়েছিল, তখন রোমান রেইন্স এই ভিডিওটাকে কোট করে একটা কথা লিখেছে যে দিস ইজ ইউর চ্যাম্পিয়ন ইন মেডিসন স্কোয়ার গার্ডেন। মানে মেডিসন স্কোয়ার গার্ডেনের মতো জায়গায় দাঁড়িয়ে এইটা হলো তোমাদের চ্যাম্পিয়ন। তো আমি এম্বারেসমেন্টটাকে রেসলমেনিয়ায় শেষ করতে চলেছি। তো রোমান রেইন্স তো ফুল কনফিডেন্সে আছে যে সে হারিয়েই দেবে CM পাঙ্ককে। সে তো CM পাঙ্ককে বুড়ো বলে CM পাঙ্কের অবস্থা খারাপ করে দিয়েছে। কিন্তু তবুও আমি বলবো এই ম্যাচে অনেক টুইস্ট অ্যান্ড টার্নস ডাব্লিউডাব্লিউ এখনও আনতে পারে। যতটা পার্সোনাল তারা চলে গেছে, যেখানে রোমান রেইন্সের বাবাকে টেনে আনা হয়েছিল, CM পাঙ্ক তার বাবাকে মেনশন করেছিল। আর তারপর আমরা এটাও শুনেছিলাম যে রোমান রেইন্সও তার কুকুরের কথা মেনশন করতে চেয়েছিল, কিন্তু CM পাঙ্ক বারণ করেছিল কারণ কিছু সমস্যা ছিল। তো সব কিছু মিলে ফিউডটা পার্সোনালও হয়ে গেছে। এটাও দেখার বিষয় হবে যে অ্যাকচুয়ালি রোমান রেইন্স আবার চ্যাম্পিয়ন হতে পারে কিনা, সেটা নিয়ে একটা এক্সাইটমেন্ট আছে। আর যেহেতু রেসলমেনিয়া নাইট 2 এর মেন ইভেন্ট, তো সেখানে তো ডাব্লিউডাব্লিউ অবশ্যই বড় কিছু করার চেষ্টা করবে। তো সব কিছু মিলে আপাতত এই ম্যাচটাকে যদি হাইপ মিটারের নাম্বার দিতে হয়, আমি এই ম্যাচটাকে দেবো 8.5 আউট অফ 10 এই সময় দাঁড়িয়ে। আর নেক্সট উইকে তো রোমান রেইন্স আসবে না, রোমান রেইন্স ডিরেক্ট আবার রেসলমেনিয়ার একদম গো হোম শো যেটা হবে রয়, সেখানে আসবে। তো সেখানে দেখা যাক তাদের মধ্যে কী হয়, সেটা এই ম্যাচটার হাইপ আরও বাড়াতে পারে কি পারে না, সেটা নিয়ে পার্ট 2-তে কথা বলবো। কিন্তু আপাতত এই ম্যাচটাকে আমি 10-এর মধ্যে 8.5 দিচ্ছি। তো যদি টপ 3 ম্যাচের কথা বলে আমার এই পুরো হাইপ মিটারে, তাহলে 1 নম্বরে আছে ব্রক লেসনার ভার্সেস ওবাফেমির ম্যাচ, 2 নম্বরে আছে রোমান রেইন্স ভার্সেস CM পাঙ্কের ম্যাচ, আর 3 নম্বরে আছে কোডি রোডস ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ। তো এটা আমার পার্সোনাল লিস্ট বা আমার পার্সোনাল হাইপ মিটার এই বছরের রেসলমেনিয়ার জন্য। তোমরা অবশ্যই তোমাদের লিস্ট বা তোমরা কোন ম্যাচটার জন্য সব থেকে বেশি হাইপ পাচ্ছ আর কোন ম্যাচটাকে নিয়ে তোমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যারা যারা জানাবে আমি তাদের প্রত্যেককে রিপ্লাই দেবো আর প্রত্যেককে একটা করে লাভ রিঅ্যাক্ট দেবো। আর বাকি ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে তোমরা একটা লাইক দিয়ে যাও। আর এই চ্যানেলে যদি নতুন
নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও। রেসেলমেনিয়ার আগে আমরা 20,000 সাবস্ক্রাইবার্স একটা টার্গেট নিয়েছি, তো দেখো সেটা কমপ্লিট করতে পারো কিনা। তোমরা সাবস্ক্রাইব করলেই হয়ে যাবে। ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে হাইপ করো। আর তোমরা যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করে আসতে পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। তোমরা অবশ্যই জানিও যে এই মুহূর্তে দাঁড়িয়ে রেসেলমেনিয়ার হাইপ তোমাদের জন্য কতটা, বা কোন ম্যাচের জন্য হাইপ তোমাদের জন্য কতটা, আর এই হাইপ বাড়ে কি কমে সেটা পার্ট 2তে তো বললামই, ফাইনালি আলোচনা করা যাবে রেসেলমেনিয়ার ঠিক এক সপ্তাহ আগে। তো তখন দেখা যাবে তার ফাইনাল হাইপ কী হয় কোন ম্যাচের। কিন্তু আপাতত তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকো। তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।